দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মহান মে দিবস। শ্রমিকের ন্যায্য পাওনা এবং তাদের ন্যায্য মজুরির দাবিতে সেই শিকাগো শহরের ঘটনা প্রবাহ ধরে সব সময় প্রতি বছর এই দিনটি শ্রমিক রক্ষা দিবস বা শ্রমিক অধিকার দিবস হিসেবে পালিত হয়। আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব শ্রমিকের অধিকার, রাজনীতি ও আজকের বাংলাদেশ। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে শ্রমিক সমাবেশে বক্তব্য রেখেছেন। তিনি সেখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এর আগে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সেখানেও কথা বলেছেন এবং এই কথাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজলে একই রকম বিষয়গুলো চলে আসে। বিশেষ করে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলছিলেন যে বিশেষ করে অতি বাম এবং অতি ডান তারা সরকার হটাতে চেষ্টা করেছে এবং আজকে তিনি শ্রমিকদের সমাবেশে বলেছেন যে ভোগ বিলাসে ব্যস্ত না থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে এবং একটু সুযোগ পেলেই এই শ্রমিকদের ফ্যাক্টরি ভাঙার জন্য যারা নির্দেশ দেয় তাদের কাউকেই ছাড় নয়। অর্থাৎ এগুলোর মধ্যে এক ধরনের মিল খোঁজার একটা চেষ্টা হয়তো আজকে আমরা করার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরীকে। তিনি উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং শিক্ষাবিদ, সবাই আমরা তাকে চিনি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে শ্রমিকদের সমাবেশে শ্রমিক রক্ষা, শ্রমিক অধিকার এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় শ্রমিকদের ভূমিকা এবং এই শ্রমিকদের নিয়ে প্রায়শই যারা নানা ষড়যন্ত্র করেন বা ফ্যাক্টরি ভাঙার যে কুমন্ত্রণা দেন সেগুলোর প্রতি সকলকে যেমন সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি তিনি মালিকদেরকেও ভোগবিলাসে ব্যস্ত না থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করার এক দৃষ্টান্ত স্থাপন করারও তিনি তাগিদ দিয়েছেন। সব কিছু মিলিয়ে স্যার আপনি কীভাবে দেখছেন? তারপর আমরা রাজনীতির ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করব। স্যার, কীভাবে দেখছেন? মানন স্যার। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমার স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে মহান মে দিবস। এই মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি অনন্ত শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শুরু করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের বক্তব্যে আমি লক্ষ্য করেছি যে ভারসাম্য বা ব্যালেন্সড, সেই ব্যালেন্স আনতে গিয়ে উনি কাউকে ছাড় দেননি, কিংবা কাকু আবার অবহেলার দৃষ্টিতেও দেখেননি। যেমন শ্রমিকদেরকে বলেছেন যে কলকারখানা ভাঙার জন্য যারা নাকি আপনাদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে তাদেরকে প্রতিহত করেন। আবার মালিকদেরকে বলেছেন যে সেই বিলাসিতায় নিমজ্জিত না হয়ে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনারা এগিয়ে আসুন। তো এই কারণে আমি সেটাকে লক্ষ্য করে দেখলাম যে উনি কাকু ছাড় দেন নাই, আবার কাকু অবহেলার দৃষ্টিতেও দেখেন নাই। মোটামুটি ভাবে আমাদের শ্রমিক সমাজের একটা বিরাট অবদান রয়েছে সবকিছুতে আজকে বাংলাদেশে, এবং অতীতের যখন বাংলাদেশ সৃষ্টিত সংগ্রাম এবং যুদ্ধের প্রয়োজন হয়েছিল সেখানেও শ্রমিকদের বিশাল অবদান রয়েছিল। মূলত যারা নাকি মুক্তিযুদ্ধকালে দেশের অভ্যন্তরে জীবন বাজি করে রয়েছেন তাদের মধ্যে ছাত্র শ্রমিক, এবং সেগুলোর মধ্যে কৃষি শ্রমিকও ছিলেন। শুধুমাত্র যে শিল্প শ্রমিক রয়েছেন তা নয়, কৃষি শ্রমিকও ছিলেন। আজকের দিনে কৃষি শ্রমিকের ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে যে আমাদের আয় উপার্জনের একটা বিরাট অংশ যে কৃষি থেকে এসে থাকে, শিল্পে আসছে নিঃসন্দেহে বিদেশি বাণিজ্যের অর্থের প্রয়োজন আমাদের রয়েছে। কিন্তু যদি খাদ্য উৎপাদনটা বন্ধ হয়ে যায় বা খাদ্য দ্রব্যের দাম অন্যান্য দেশের মতোই হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিল্পকে এগিয়ে নিতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা আজকে বলেছেন সেগুলো অনেকটাই দিক নির্দেশনা হিসাবে আমাদের কাছে প্রতিহত হচ্ছে সবার জন্য। এটা শ্রমিকের জন্য যেমন হচ্ছে, মালিক পক্ষের জন্য দিক নির্দেশনামূলক হয়েছে। আজকে সংঘাতের কথাটা কিন্তু আসে নাই, বলছে যে পরস্পর সহমর্মিতা এবং সহ অবস্থানটাকে আসলে আমাদের জীবনের ব্রত হিসাবে গ্রহণ করতে হবে। শিল্প থাকলে শিল্পপতি বাড়বে, শিল্প থাকলে শ্রমিকের জীবন এবং জীবিকা নিশ্চিত হবে, এবং সেই নিশ্চয়তা বিধান করার কথাটা কিন্তু প্রকারান্তরে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন। স্যার, শ্রমিকের ন্যায্য পাওনা নিয়ে আমরা প্রায়শই কথা বলি এবং
বিশেষ করে এই আজ থেকে 10 বছর 12 বছর আগেও আমরা দেখেছিলাম সেগুলো নিয়ে নানা ধরনের দেন দরবার। মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার ভাষণে সেটি কিন্তু পরিষ্কার বলেছেন যে বিশেষ করে প্রথম দফা ক্ষমতায় এসে শ্রমিকদের বেতন মজুরি আমূল পরিবর্তন হয় এবং 3 দফা বৃদ্ধি এবং পরে আরও 3 দফা 6 দফা বৃদ্ধি শ্রমিকদের জীবনমানের একটা চিরায়ত পদ্ধতি থেকে এর একটু ভালোর দিকে একটা চেষ্টা রয়েছে, কিন্তু যে বেতন যে শ্রমিক মজুরি পান সেটি আরও বাড়াতে হবে। সেটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেগুলি নিয়ে সরকার কাজ করছে, এটি একটি দিক। অন্যদিকে রাজনীতিতে নানা ধরনের বিশৃঙ্খলা বলতে চাইব যে দলীয় রাজনীতিতে আমরা দেখছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে একটি দল তারা তাদের প্রার্থী মাঠে রয়েছে বা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মাঠে প্রার্থী দিয়েছে, সেই দলের শীর্ষ নেতৃবৃন্দ সেই লোকগুলোকে বহিষ্কার করছে, অর্থাৎ নির্বাচনে যেন অংশ না নেন স্থানীয় সরকার নির্বাচনে। এটি বিরোধী একটি দল। আবার সরকারি দলের যারা মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজনরা প্রার্থী হচ্ছেন এবং প্রার্থী হয়ে তারা প্রতিপক্ষ মানে একই দলের অঙ্গ সংগঠনের প্রতিপক্ষ যদি প্রার্থী কেউ হতে চান তাদেরকে নানাভাবে হয়রানি করছেন, মারামারি করার চেষ্টা করছেন, মারছেন, ধরছেন, মামলা দিচ্ছেন, মানে এরকম একটা পরিস্থিতি। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে পরিষ্কার ভাষায় বলেছেন যে বিশেষ করে অতি বাম এবং অতি ডান যে গোষ্ঠীগুলো আছে তারা একত্রিত হয়ে সরকার হঠাতে নানা ধরনের ষড়যন্ত্র করছে, অর্থাৎ এক ধরনের একটু অস্বস্তির মধ্য দিয়েই কিন্তু যেতে হচ্ছে। সব কিছু মিলে এই পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বানর স্যার? তো আমি প্রথমে অতি বাম এবং অতি ডান দিয়ে শুরু করতে চাচ্ছি। এই অতি বাম এবং অতি ডানের প্রাদুর্ভাব আমরা আমাদের জীবনে লক্ষ্য করেছি, বিশেষত পাকিস্তান সৃষ্টির পর থেকে, যে বিশেষত যখন আওয়ামী লীগের জন্ম হয় সেই সময় অতি বাম এবং অতি ডানের টানাপোড়েনটা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একজন এত বড় স্ট্র্যাটেজিস্ট ছিলেন, যে উনি সময় বুঝে সুযোগ বুঝে ঝোঁক বুঝে কূপ মারার পলিসিটাকে জীবনের ব্রত করে নিয়েছিলেন। উনি জনগণ থেকে দূরে সরে যান নাই, কারণ জনগণ থেকে দূরে সরে গেলে বিচ্ছিন্ন, আর জনগণ থেকে যে পশ্চাতে পড়ে গেলে উনি হচ্ছেন অনুসারী, নেতা নন। নেতাকে সামনেই থাকতে হবে, তবে এবং এত সামনে না যে অনুসারী যারা রয়েছেন তাদের থেকে অনেক দূরে চলে যেত। বঙ্গবন্ধু চেয়ে অনেক বড় নেতা এই দেশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার গুরু সরওয়ার্দী সাহেব বা হোসেন শহীদ সরওয়ার্দী বা মাওলানা ভাসানী বঙ্গবন্ধু চেয়ে তুলনামূলকভাবে বড় মাপের নেতা ছিলেন, কিন্তু বড় মাপের অর্জন তারা আনতে পারেন নাই। বঙ্গবন্ধু জনগণের পালস এবং যাদেরকে নিয়ে রাজনীতি করেন, রাজনীতি শব্দের অর্থ হচ্ছে যে মানুষের উপকারে নিজকে নিবেদিত করা, তাদের পালসটা উনি ভালোভাবে উপলব্ধি করতেন। তো আমি বলেছি যেটা, যে এই যে ডান বাম এই দুটোই হচ্ছে এক্সট্রিম, আসলে অতি বাম এবং অতি ডান দুটোই হচ্ছে এক্সট্রিম। বঙ্গবন্ধু একটা মধ্যম পন্থা দিয়ে অগ্রসর হয়েছেন। আপনার জীবন তার যে আদর্শ লক্ষ্য করলে দেখতে পারেন উনি কমিউনিজম পছন্দ করেন নাই, উনি আবার সেইভাবে ইসলামিজমের কথাও বলেন নাই। উনি যেটা বলেছিলেন যে সমাজতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু আবার সেখানে নাকি ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গ যখন আসছে সেখানে দেখা যাচ্ছে যে মানুষের সবার আবার ধর্মকর্মের স্বাধীনতাও রয়েছে, কিন্তু তাই বলে সেটাকে তিনি একেবারে জীবনের আদর্শ বলে গ্রহণ করেন না। কিন্তু ব্যক্তির জীবনে উনি অত্যন্ত উচ্চমানের ধার্মিক ব্যক্তি ছিলেন। তো আমরা সেখানে লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় তো এই বাম এবং অতি বামের কারণে আবার আওয়ামী লীগ বিভক্ত হয়। মৌলানা ভাসানী সাহেব এবং তার দলবল নিয়ে চলে গেলেছেন এবং অতি মাত্রায় বামের প্রতি ঝোঁকের কারণে দেখা গেল যে শেষ পর্যন্ত আবার ন্যাশনাল আওয়ামী পার্টিও দিয়ে বিভক্ত হলো। আরো লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে বাম যে কত অতি বাম যে কি বিপজ্জনক পরিস্থিতি জন্ম দিতে পারে তার বড় প্রমাণ হলো বঙ্গবন্ধু যখন 6 দফা দিয়েছিলেন তখন চীনপন্থী যে ন্যাশনাল আওয়ামী পার্টি, যেটা চীনপন্থী ছিল, তারা সেটাকে বহু রঙে চিত্রিত করার অবকাশ পেয়েছে এবং এটাকে সিআইএ এর একটি পরিকল্পনা বলেও চিহ্নিত করার জন্য। শুধু বিশেষ তাই করে নয়, মানে স্যার মাওলানা ভাসানীর সে সময় উক্তি যে 6 দফা সিআইএর দলিল, মানে সে সময় কিন্তু ইত্তেফাকেই ছাপা হয়েছিল এই খবরটি। এখনও যখন সেই কপিগুলো দেখি, স্যার আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আপনার কাছে আসতে চাই। দর্শক এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিজনেস ওয়ার্ল্ড অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রমিকের অধিকার, রাজনীতি এবং আজকের বাংলাদেশ। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, উপাচার্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে তিনি কথা বলছেন। স্যার, যেমনটা বলছিলাম যে সিআইএর দলিল এমন কথা যেমনটা মৌলানা ভাসানী তার বলেছিলেন ইত্তেফাকে, সেটি সে সময় চাপা হয়েছিল, এটি একটি দিক। আবার পাশাপাশি এখনকার দিনে আমরা যে রাজনীতি দেখছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলছিলেন যে বিশেষ করে দলের এমপি মন্ত্রীরাই সমস্ত কিছু পাবে বা তাদের আত্মীয় স্বজনরাই উপজেলা নির্বাচন কিংবা অন্যান্য জায়গায় তারা প্রার্থী হবে, অন্য কাউকে দিতে দেয়া হবে না, এগুলো কিন্তু এক ধরনের বড় অস্বস্তি তৈরি করছে। আমাদের হাতে যে সমস্ত তথ্য উপাত্ত রয়েছে তাতে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সেই শৃঙ্খলাটি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আবার অন্যদিকে বিএনপির কথাও যেমনটা বলছিলাম যে প্রায় প্রথমে 57 জন, তারপরে প্রায় 67 জন যারা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করেছে বা মনোনয়ন সাবমিট করেছে তাদেরকে বহিষ্কার করার একটা ব্যাপার রয়েছে। সব কিছু মিলে যে চিত্রটি, যে ভোটকে প্রশ্নবিদ্ধ করার যে রাজনীতি, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। স্যার, কি যুক্ত করবেন? দেখুন, আবারও সেই অতি বাম এবং অতি ডান দিয়ে শুরু করি। এগুলো মানে নেত্রী সেগুলো উল্লেখ করেছেন, কিন্তু তার জন্য এগুলো খুব বিপজ্জনক কিছু নয়। এইসবের সামাল দিয়েছেন বঙ্গবন্ধু, এসবের সামাল উনি নিজে দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিতে পারবেন। কিন্তু একটা কথা আছে যে আমাদের দেশে বলা হয় থাকে প্রবাদ হিসেবে দুইটা, ঘরের শত্রু বিভীষণ। তারপরে প্রশ্ন রয়েছে যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটা আরম্ভ করে তারা সেই বেড়া রক্ষা করা যায় না। তো এখন আমার মনে হচ্ছে যে নেত্রীর জন্য যেটা নাকি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে যে ঘরের ইঁদুর যেন বেড়া কাটতে না পারে, সেই ব্যবস্থাটা নেওয়া একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করে দেখলাম যে এত অনুরোধ উপরোধ, তারপরে হচ্ছে যে এত ধরেন সতর্কবাণী উচ্চারণ করার পরও প্রথম দফা নির্বাচনও মন্ত্রী এবং এমপি সাহেবদের স্নেহধন্যগণ কিংবা মাইম্যানরা অংশগ্রহণ করছেন। দ্বিতীয় ধাপেও সেই একই কথা দেখা যাচ্ছে। তার মানে বিভেদটা ঘরের ভিতরে সৃষ্টি করা হচ্ছে। এবার ঘরের শত্রু যদি বিভীষণে রূপান্তরিত হয় তাহলে ওই যে অতি বাম এবং অতি ডানদেরকে নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে। তো আমার তো মনে হয় যে নেত্রীর অতি বাম এবং অতি ডান দিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নাই। বা অতি বাম তো বটেই, বলতে নিশ্চিহ্ন হওয়ার পথে, আর তো ডানটা নিয়ে যখন চিন্তিত হতে হবে নিঃসন্দেহে, এবং তার বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং লড়াই করতে হলে ঘরের সুশান্তি বজায় রাখতে হবে, এবং ঘরের মধ্যে যারা বিভীষণ হিসেবে আবির্ভূত হচ্ছে তাদেরকে কিন্তু নির্মূল করার সময় এসে গেছে। এরা দুটো স্ট্র্যাটেজি রয়েছে, একটা হচ্ছে পারে অফেন্সিভ স্ট্র্যাটেজি আর একটা হতে পারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। যেমন অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যে দেখা যাবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে হয়তো মনক্ষুণ্ণতা নিয়ে নেত্রী বলতে পারে যে ঠিক আছে আপনারাই দেখেন, আমি আবার বিদায় নিই। যদি এরকম কথা বলে বসেন তাহলে আমাদের জন্য যথেষ্ট রকমের শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ ওনার বিদায় দেওয়ার সময় আসে না। এখনো দুঃসময়ের তরটি নিয়ে আমরা বেয়ে চলেছি। এমতো অবস্থায় তাকে সেখানে থাকতে হবে, এবং দুটো স্ট্র্যাটেজি বা কৌশলই তাকে অবলম্বন করতে হবে, অফেন্সিভ এবং ডিফেন্সিভ। যখন যেটা প্রয়োজন সেটা, অথবা দুইটারই সংমিশ্রণ ঘটাইয়ে ঘরের অভ্যন্তরে যে বিভীষণ রয়েছে সেদেরকে দমন করতে হবে। তার এটা স্যার, না হলে স্যার আমি আমার কাছে যেটি মনে হয় যে আমি গতকালকে বিশেষ করে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে যে সমস্ত কথাবার্তা হয়েছে সেটি একটু খোঁজখবর করার চেষ্টা করেছিলাম। যেখানে যারা উপস্থিত ছিলেন তাদের অনেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি যে ভেতরে কী ধরনের আলোচনা হয়েছে। মানে একজন সাংবাদিক যেরকম তার নোটবুকটি একটু সমৃদ্ধ করেন, ব্যাপারটা ওরকমই। সেই ধারাবাহিকতায় স্যার আমার ঠিক মনে পড়ছে বা আমার কাছে মনে হচ্ছে যে 1974 সালের 19, 18 এবং 19 আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন হয় এবং সম্মেলনে বঙ্গবন্ধুর অসাধারণ একটি বক্তৃতা, আমি প্রায়শই সেখান থেকে একটু কোট করি বা প্রায়শই সে ভাষণের মূল অংশটি একটু দর্শকদের শোনানোর চেষ্টা করি। তিনি একটি জায়গায় কিন্তু বারবার বলছিলেন যে জীবনে কোনোদিন আমি কন্টেস্ট করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি হই নাই। অদ্ভুত একটি কথা। তারপর তিনি বলছেন যে আসলে আত্মসমালোচনা, আত্মোপলব্ধি এবং নিজের ভেতরকার যে শক্তি সেগুলি প্রত্যেকটি কিন্তু জাগিয়ে তোলার একটা ব্যাপার কিন্তু থাকে। সেই ধারাবাহিকতায় সেই ভাষণ, এবং এখনও আমরা যখন দেখছি যে বিশেষ করে 1.5 দশক ধরে এই দলটি নেতৃত্ব দিচ্ছে মানে এক মেয়াদে, এবং সেই ধারায় মানুষের প্রত্যাশা যেমন রয়েছে, আবার আওয়ামী লীগ অনেক বড় বড় অসাধ্য সাধন কিন্তু করেছে, অনেক ভালো কাজ করেছে। কিন্তু এই সামান্য দলের একটু লোভ, এই লোভের কারণে কি
দল, সাধারণ মানুষ, আমরা সবাই কি প্রশ্নবিদ্ধ হচ্ছি বা সেটা কি উচিত হবে? স্যার কি যুক্ত করবেন? মান্নান স্যার। দেখুন, আওয়ামী লীগের আসল স্তম্ভই হচ্ছে সাধারণ কর্মী, এবং এই সাধারণ কর্মীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত। তেমনি ভাবে বঙ্গবন্ধুর অনুপস্থিতি তার কন্যার প্রতি নিবেদিত, এবং তারা আসলে আপন স্বার্থ নিয়ে ব্যস্ত নয়, এরা সাধারণভাবে জনগণের স্বার্থ নিয়ে নিবেদিত। সে প্রেক্ষাপটে যে আমি যেটা ভাবছি যে আপনার ওই যে দলের অভ্যন্তরে যারা নাকি বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দিচ্ছেন কিংবা আদেশ নির্দেশ উপদেশকে অমান্য করছে, তাদের ব্যাপারে সতর্ক হলে ওই যে দলের অভ্যন্তরে যারা নাকি নিশ্চুপ হয়ে আছে এখন আর নেতৃত্ব আদেশের অপেক্ষায় রয়েছে, তারা জেগে উঠবে। আর যদি এটা না করা হয় তারাও ম্রিয়মাণ হয়ে পড়বে, এবং এমন একটা অবস্থা আসতে পারে যে অবস্থানের ভিতরে যে দেখা যাবে যে আওয়ামী লীগের মতো একটা দল এই তার অনুপস্থিতিতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। আর যদি তার উপস্থিতিতে এমন একটা দল ছিন্ন ভিন্ন অবস্থানের মধ্যে চলে যায়, তাহলে তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আজকে আমাদের আশা ভরসার স্থল হচ্ছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ছাড়া তো আর কারোর দেখা যাচ্ছে না। এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি, এক একজন এক এক দিকে টানাটানি করছে, কিন্তু একমাত্র একটি দল যেটা নাকি এই দেশের মানুষের কাছে হৃদয়ের কাছাকাছি, একটি দল যেটা নাকি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানুষের উন্নয়নের জন্য, মানুষের প্রগতির জন্য, মানুষের সামনে আগে যাওয়ার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। সবার ক্ষেত্রে কিন্তু একই এই দলের সবার ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য বলে আমার মনে হচ্ছে। কেননা প্রথম এবং দ্বিতীয় দফায় আপনার এই যে উপজেলা নির্বাচন নমিনেশন, তাদের সংখ্যাটা খুব বড় একটা কিছু নয়, হয়তো আবার কিছু নেই। সামাল দেওয়ার জন্য যথেষ্ট কলা কৌশল নেত্রীর হাতে রয়েছেন, শক্তি রয়েছে, তার শক্তি হচ্ছে সাধারণ নাগরিক। জি যে স্যার, আমি নেত্রীর শেষ হচ্ছে করব। শেষ যার একটা করব স্যার, আমি 30 সেকেন্ডে আপনার সমাপনী বক্তব্যে কি যুক্ত করবেন? আমার কথা হচ্ছে যে কঠোর হওয়ার জন্য আমি বলবো। কঠোর না হলে আহ, অনেক জিনিসই ফসকে যাবে। এপিজে আবুল কালামের একটা বাক্য এখন উচ্চারণ করতে হয়। উনি বলছেন সবসময় নরম হওয়াটা সঠিক নয়, কারণ নরম হলে অন্যরা পা মারিয়ে যায় এবং মনে করে, সেই জন্য কখনো কখনো এখন কঠিন হতে হবে যে পা মারাতে গেলে পায়ে যেন ব্যথা পায়, জি এবং তারা যেন পা মারাবার তো দুঃসাহস আর না দেখায়। জি। তা আমার তো মনে হচ্ছে যে কঠোর হওয়ার সময় এসে গেছে, এবং কঠোর হতেই হবে দলকে অসংখ্য রক্ষা করার জন্য। ধন্যবাদ, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে স্যার আজকের আয়োজন এখানে শেষ আপনাকেও করতে অনেক চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক, অনেক এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।